নেতাদের সাজা হলো কঠোর কর্মসূচি দেবে না বিএনপি। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাদের সর্বোচ্চ সাজা হলেও কঠোর কর্মসূচিতে যাবে না বিএনপি। মামলার রায় দেখে 2 দিনের বিক্ষোভ ও কর্মসূচি দিতে পারে দলটি। এক্ষেত্রে সারা দেশের জেলা সদর এবং বিভাগীয় শহরে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি দেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির একাধিক নীতি নির্ধারক যুগান্তরকে জানিয়েছেন খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় সরকারের দাবি নিয়ে মাঠে সোচ্চার রয়েছে বিএনপি। এ নিয়ে হয়তো তাদের সামনে কঠোর আন্দোলনে যেতে হবে। তাই গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের সাজা হলো ইস্যুটিকে সামনে আনতে চায় না দল, কারণ এটিকে সামনে আনা হলে খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় সরকারের দাবি চাপা পড়ে যাবে। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রায় কি হয় তারপরে আমরা আমাদের বক্তব্য ও মতামত জানাবো। তবে আমরা যেটাই করি সেটা শান্তিপূর্ণই হবে। আমরা এমন কোনো ধরনের কাজ করব না সেটাতে জনগণ কষ্ট পায়। তিনি দলের সব পর্যায়ে নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আগামী যে কোনো কর্মসূচি পালন করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী আরও বলেন, অতীতের মতো বর্তমান অবৈধ সরকার নানাভাবে নিজেরাই নাশকতা সৃষ্টি করে উদরপিণ্ডি বুদরগারে চাপানোর মতো পরিকল্পনা করে বিএনপির নেতাকর্মীদের উপর দায় চাপাতে পারে। সরকারের কোনো উস্কানিতেই বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এদিকে জন্মদিনেও মৃত্যুদণ্ড বাবরের। নিজের জন্মদিনে মৃত্যুদণ্ড দণ্ডিত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 14 বছর আগে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে নারকীয় সেই 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে লুৎফুজ্জামান বাবর সহ 19 জনের মৃত্যুদণ্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন দেয়া হয়েছে। এছাড়া অপর 11 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মোস্তফা ফিরোজ সম্পাদিত প্রামাণ্য সংসদ বই থেকে জানা যায়, লুৎফর রহমান বাবর 1958 সালের 10ই অক্টোবর নেত্রকোনা মদনে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেন এইচএসসি পর্যন্ত। বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালে নানাবিধ মন্তব্য করে বেশ আলোচিত হয়েছিলেন বাবর। 1991 সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ 2001 সালে নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন লুৎফুজ্জামান বাবর। 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার গঠন করার পরে যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে বাবর ছিলেন অন্যতম। মনে করা হয় বিএনপির নেত্রী ও জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতাই ছিল বাবরের ক্ষমতাবান হয়ে ওঠার মূল ভিত্তি। বিএনপির একজন নীতি নির্ধারক যুগান্তরকে বললেন, 21শে আগস্ট মামলার রায়ের দিন কোনো কঠোর কর্মসূচি বার্তা নেই। রায়ের আগের দিন মঙ্গলবার দেশবাসীর প্রতি ভিডিও বার্তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন সেখানেও এমন কোনো ধরনের বার্তা ছিল না। বিএনপির ওই নীতি নির্ধারক আরও বললেন, তারেক রহমান দলের সব স্তরের নেতাকর্মীদের সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, অতীতের বাস্তবতাই বলা যায় 21শে আগস্ট মামলার রায়ের দিন আগের মতোই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীতভাবে রায় শুনবে জনগণ। এই রায়কে পুঁজি করে সরকার হয়তো আদালতের ঘাড়ে বন্দুক রেখে আমার বিরুদ্ধে তাদের চলমান অপপ্রচারের মাত্রা আরেকটু বাড়িয়ে দেবে। আমি ও দেশ এবং জনগণের স্বার্থে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত। দেশ এবং জনগণের কল্যাণে কাজ করতে গেলে বিপদ আসবে। সেই কারণে আমি দেশ ও জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত করছি। একটি সূত্র জানায়, দলের সিনিয়র নেতাদের একাধিক বৈঠকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে দেখা গায়েবী মামলার বিষয়টি উঠে এসেছে। তারা মনে করেছেন তারেক রহমানের সাজাকে কেন্দ্র করে বিএনপির আন্দোলনে যেতে পারে এমন ধারণা থেকে সরকার হয়তো এই মামলাগুলো দায়ের করছে। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একজন যুগ্ম মহাসচিব বললেন, তারেক রহমানের সাজাকে কেন্দ্র করে আন্দোলনে গেলে সরকার এর সুবিধা নিতে চাইবে। দেশ বিদেশে বার্তা দেবে যে বিএনপি সাজার রায়ের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। বিএনপি চায় না এই ইস্যুতে আন্দোলন নেমে খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় সরকার ইস্যু ও ঐক্য প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে। তাই বড় কর্মসূচিতে যাচ্ছে না বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হওয়ার পরও যেভাবে নেতাকর্মীরা শান্ত থেকেছেন, এবারও তাদের সেই রকম নির্দেশনা দেয়া হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামিকে আপিলের মাধ্যমে খালাস করা হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। তিনি বলেন, আমরা আশা করি তারেক রহমান এবং যাদেরকে এই মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয়েছে
তাদের সব আসামিকে খালাস করাতে সক্ষম হব। বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়ের প্রতিবাদে জাতীয়বাদী আইনজীবী ফোরাম আয়োজিত বিক্ষোভ সমাবেশে একথা বলেন। জয়নুল আবেদিন বলেন, মুফতি হান্নানকে 410 দিন রিমান্ডে নেওয়া হয়েছে, অথচ আমাদের আইনে আছে একটি মামলায় 15 দিন বেশি কাউকে রিমান্ডে নেওয়া যাবে না। কিন্তু মুফতি হান্নানকে 410 দিন রিমান্ডে রেখে অমানসিক নির্যাতন করে তারেক রহমানের নাম বলানো হয়েছে, যদিও তারেক রহমানের কোনো সম্পৃক্ততা ছিল না। তিনি বলেন, এই মামলার সাক্ষী ছিলেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুফতি হান্নান ও প্রধানমন্ত্রীর সাক্ষাতে তারেকের নাম বলানো বুঝতাম তার সম্পৃক্ততা রয়েছে, কিন্তু একদিকে তিনি তারেক রহমানের নাম বলেননি, অন্যদিকে তিনি সাক্ষ্য দিতে আদালতে যাননি। তাই এই মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন সাজা দেওয়ার কিছুই নেই। আরেকটি বিষয় হচ্ছে, মুফতি হান্নানের 164 ধারার যে জবানবন্দি নেওয়া হয়েছে তার উপর ভিডিও করে বিএনপির অনেককে সাজা দেওয়া হয়েছে। লুৎফুজ্জামান বাবর পিন্টুকে সম্পৃক্ত করা হয়েছে। সেই 164 ধারার জবানবন্দি আদালতে না দেওয়া পর্যন্ত তাদের সাজা হতে পারে না। তাই এই সাজা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে। তিনি অভিযোগ করে বলেন, এই সরকার আগামী নির্বাচনকে সামনে রেখে তাদেরকে সাজা দিয়েছে, অথচ মামলার সাজা দেওয়ার মতো কোনো কিছুই ছিল না। একদিকে তারা আদালতকে ব্যবহার করেছেন, অন্যদিকে তারা নির্বাচনকে প্রভাবিত করার জন্য সারা বাংলাদেশে একটি নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করার চেষ্টা করেছেন। আশাবাদ ব্যক্ত করে জয়নুল আবেদিন বলেন, আমরা আশা করি তারেক রহমান এবং যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই মামলায়, আমরা আশা করি আপিল করে তারেক রহমান সহ সব আসামিকে খালাস করতে সক্ষম হব। এদিকে এনএসআই এর তৎকালীন ডিজি হামলায় জড়িত ছিলেন না দাবি স্ত্রীর। গ্রেনেড হামলার ঘটনায় তদন্ত ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টায় তৎকালীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ডিজি ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম জড়িত ছিলেন না বলে দাবি করেছেন তার স্ত্রী শিরিন রহিম। 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় আব্দুর রহিমের ফাঁসির দণ্ড ঘোষণার পর আদালত চত্বরের বাইরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার তিনি এ দাবি করেন। শিরিন রহিম বলেন, ঘটনার সময় উনি অসুস্থ ছিলেন, উনার ফেস্টুলা অপারেশন হয়েছিল, উনি সিএমইউতে ভর্তি ছিলেন, এই রিপোর্ট পর্যন্ত আছে। তার ফিস্টুলা অপারেশনে ইনফেকশন হয়েছিল। জেনারেল জাফরুল্লাহ তার অপারেশন করেছিলেন। 15 দিন তিনি হাসপাতালে ছিলেন। গ্রেনেড হামলার পর সিএমএইচে আনাগোনা শুরু হয়। পরে শুনলাম তাকে মামলায় জড়ানোর চেষ্টা চলছে। এনএসআই এর সাবেক এই ডিজি গ্রেনেড হামলার ঘটনা মামলায় ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যখন এই অভিযোগটা করা হয় ততদিন তিনি অবসরে ছিলেন। তার জায়গায় দায়িত্বে রেজাকুল হায়দার চলে এসেছেন, যে কারণে তার দ্বারা এটা সম্ভব ছিল না। তিনি আরো বলেন, আমার জীবনে আমি হয়তো অনেক ভুল ত্রুটি করতে পারি, কিন্তু এই একটা মানুষ জীবনে কোনো অন্যায় করেননি, মিথ্যা কথা বলেনি, অন্যায়ের পথে চলেনি, তার জীবনে কোনো হারাম খাবার নেই। স্ত্রী হিসেবে আমি 40 বছর তাকে দেখে আসছি, এমন কোনো মানুষ নেই যে ওনার জন্য দোয়া করে না। শিরিন রহিম দাবি করে বললেন, ওনার বিরুদ্ধে জড়িত থাকার কোনো এভিডেন্স নেই, কোনো সাক্ষী নেই। ওনার অধীনস্থ ফিল্ড অফিসারদের ডেকে সাক্ষী জিজ্ঞাসা করা হয়েছিল, তারা কিছুই বলতে পারেনি। তার মুখের দিকে তাকিয়ে নিচু হয়েছিল, কারণ সবাই তাকে জানতেন তিনি কেমন মানুষ। তার দ্বারা এমন অপকর্ম আসলে সম্ভব না। পরে তার ড্রাইভারকে ডাকা হয়, তবে ড্রাইভার আসেনি, সেও কিছু জানে না, স্যার অসুস্থ ছিলেন বলে জানিয়েছিলেন। তাহলে এই রায় তার বিরুদ্ধে গেল কেন জানতে চাইলে তিনি বললেন, তার দোষ একটাই, তিনি বিএনপির আমলে এনএসআই এর ডিজি ছিলেন। তিনি আরো বললেন, আমি যতদিন বেঁচে আছি ততদিন তার জন্য আইনি লড়াই চালিয়ে যাব। তার বিরুদ্ধে যে রায় হয়েছে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। বিএনপির একজন